আজ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে দিয়ে আমরা যাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে আমাদের যে গতকালকে আগুনের ঘটনা ঘটে গেল, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমাদের কত টাকার ক্ষতি হলো এটা আসলে এখনই পরিমাপ করা যাচ্ছে না, বাট বলা হয়েছে 300 মিলিয়ন এর বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আমাদের যে আগামী 3 মাস অনেক ইন্ডাস্ট্রি ছিল যারা হচ্ছে কেমিক্যাল ইম্পোর্ট করেছে, অনেক ইন্ডাস্ট্রির কাপড় ইম্পোর্ট করেছে, তো এটা একটা অর্থনীতিতেও বেশ ভালো একটা চাপ ফেলবে। তো এই ব্যাপারটা আসলে আমাদের একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাচ্ছে। ওই কার্গো ভিলেজ যেটা ছিল হচ্ছে, কার্গো ভিলেজে কোনো বিমান তো পুরো ক্ষতিগ্রস্ত হয়নি না, এটাকে ইম্পোর্টেড স্টোরে রাখছে। এই স্টোরটা সাইড কোন সাইডে? কাস্টম এখানে আসলে আমাদের যেটা মনে হয় ভাই, আসলে ত্রুটি কি? ফায়ার সেফটির ত্রুটি? আপনি তো আসলে অনেকদিন ধরে কাজ করছেন এই সেক্টরে, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? ফায়ার সেফটির ত্রুটি তো অবশ্যই ছিল কিছু না কিছু, তা না করে একটা আগুন তো সূত্রপাত থেকে প্রথমে তো বড় আগুন হয় না, তাই না? ছোট আগুন থেকেই তো গেছে। মানে বাংলাদেশের সব থেকে হাই সিকিউর জায়গার মানে ফায়ার সেফটির এই অবস্থা, এটা আসলে আমাদের জন্য অ্যালার্মিং। ইন্ডাস্ট্রি গুলোর প্রতি খুব চাপাই দেওয়া যাচ্ছে, কিন্তু এটা গভর্নমেন্ট নিজস্ব একেবারে ইয়ার ভিতরে তাদের ইয়া করা, এটার পরিপ্রেক্ষিতে কি জবাব আসবে দেখা যাক। এখানেও আপনার কোনো রাজনৈতিক বক্তব্য হইতে পারে, তাই না ভাই? এখানে পলিটিক্যাল বক্তব্য হইতে পারে না? পলিটিক্যাল বক্তব্য এখন এখানে ভিতরে কি হচ্ছে, এটা কিন্তু মানুষের রেস্ট্রিক্টেড একটা জোন। সেখানে চাইলেই একজন সাধারণ মানুষ প্রশাসন ঢুকতে পারে, সাংবাদিক ঢুকতে পারে, কিন্তু সেটা আসলে অলওয়েজ সাংবাদিকদেরও এক্সেস নেই। এখানে যেখানে আছে সাংবাদিকরা তখনই যায় যখন কোনো জায়গায় একটা অকারেন্স হয়, তার আগ মুহূর্তে কিন্তু কেউ যায় না। মনিটরিং ভাই এখানে তো ইন্টারনাল প্রশাসন যারা আছে, এটা তাদের দায়িত্ব। না, এটা তো আসলে ডিক্লিয়ার হওয়া দরকার না যে আসলে এদের ফায়ার সেফটি ব্যবস্থা কি, সেটা তো মানুষের জানা উচিত, তাই না? মানুষের এত জানমালের দায়িত্ব তারা রাখে, হেফাজতে রাখে, সেটা তো এখন সময়ের দাবি না। এটার ফায়ার সেফটির কি অবকাঠামোগত কি ব্যবস্থা ছিল সেটা মানুষের সামনে আসা, কারণ এখানে কেমিক্যাল হচ্ছে, কেমিক্যাল দেখা আছে, তাই না? তো এইখানকার স্পেশাল মানে কি ব্যবস্থা ছিল, কেমিক্যাল রাখার জন্য ক্যাপাবিলিটি কতটুকু মেইনটেইন ছিল, তারপরে হচ্ছে ফায়ার সেফটিটা কত, ডিটেকশন প্রোটেকশনটা কত স্ট্রং ছিল, এগুলা তো আসলে দেখা উচিত। সবকিছু ছিল, কিন্তু এখানে যে প্রবলেম ছিল মেইনটেনেন্স। ইয়েস, হতে পারে। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন হয়তো ছিল না, স্ট্রং ছিল না, এটা মনিটরিং ছিল না, তদারকি ছিল না। ফায়ার সেফটি রিলেটেড কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ তদারকি হয়তো বা ওইভাবে অ্যাক্টিভ ছিল না, ইন্টারনাল অডিট ছিল না।
ল্যাক অফ ম্যান পাওয়ার অলসো থাকতেও পারে। হ্যাঁ, এখানে তো ফায়ার সেফটি, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এখান থেকে তো আপনার কানেক্টেড থাকবে। আর এটা তো কোন একটা বিমান বাহিনী, তাই না? বাহিনীর তো একটা নিজস্ব ভাই আপনার তদারকি সিস্টেম আছে, এটা তো আসলে আমরা জানি, তাই না? বাংলাদেশের যে কোনো কাজ সিভিল থেকে বা একটা কোনো সিভিল ইয়ার থেকে আপনার বাহিনীর ভিতরে স্পেশাল বাহিনী যে আমাদের কি বলে মিলিটারি বাহিনী আছে, প্যারামিলিটারি বাহিনী আছে, যারা এরা তো মিলিটারির ভিতরে পড়ছে, মিলিটারি বাহিনীর আন্ডারেই পড়ছে, তাই না? বিমান বাহিনীর ভিতরে না এটা? না না, ফায়ার সার্ভিস না, ফায়ার সেফটি তো প্রতিটা বাহিনীরই তো স্পেশাল নিজস্ব ফায়ার সেফটি ডিপার্টমেন্ট আছে, তাই না? তো তাদের তো নলেজের অভাব এটা বলা চলবে না ফার্স্ট অফ অল, এবং তাদের লোক প্রচুর আছে। আগুনের সূত্রপাতটা যখন হয়, যখন এটা ছোট ছিল, বেশ কিছু টাকা ছিল যে এটা তখনও এটা কিল করা যায়। মানে আমার প্রথম কথা এটা ছিল কিন্তু ভাই, যে আগুন তো ছোট আগুন থেকেই তো বড় আগুন হয়, কখনো তো একবারে বড় আগুন হয় না, মানে ব্লাস্ট বা এক্সপ্লোশন ছাড়া তো কোনো বড় আগুন হয় না, তাই না? তো প্রথম তো ছোট থেকেই শুরু হয়েছে। তো সেক্ষেত্রে যেখানে আগুনটা লাগছে সেখানে হয়তো পর্যাপ্ত ফায়ার সেফটি ইকুইপমেন্ট, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ছিল না, ওইখানে কোনো রেস্কিউ টিমও ছিল না। ডিটেকশন হওয়ার আগে, মানে হওয়ার সাথে সাথে রেস্কিউ যে পদ্ধতি, এটা দেরি করছে। ফায়ার ফাইটার রেস্কিউ